হোসেনি দালানে বোমা বিস্ফোরণে হতাহতের পরও ভয়কে উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল। নিরাপত্তাগত দুর্বলতা ছিল না, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। হোসেনি দালানে হামলায় ব্যবহার হয়েছে ঘরে তৈরি শক্তিশালী বোমা, বলছে র‍্যাব। দায় স্বীকার জঙ্গি সংগঠন আইএসের। তাজিয়া মিছিলের আগে হামলার ঘটনায় রাষ্ট্রবিজ্ঞানীদের উদ্বেগ, বললেন এ ধরনের হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র। হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনায় আবারও বাংলাদেশের নিজ দেশের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার। এবং চীনে বাঁধ দিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় বাংলাদেশের ব্রহ্মপুত্র নদে পানি প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা। দেশটির কাছে বিস্তারিত তথ্য চাওয়ার দাবি বিশেষজ্ঞদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। গতরাতের বোমা হামলার পরও হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে পবিত্র আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। অত্যাচারী ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হোসেনের যুদ্ধের স্মৃতি স্মরণে র্যালিতে স্থান পায় সুসজ্জিত ঘোড়া, লাল সবুজ আর কালো কাপড়ের নিশান। রাজধানীর হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত হয়ে তাজিয়া মিছিল গিয়ে শেষ হয় ধানমন্ডিতে। শুক্রবার মধ্যরাতে বোমা হামলার স্মৃতি মুছে যথারীতি পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়া থেকে বের হয় আশুরার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে হলেও মিছিলে অংশ নেন হাজারো মানুষ। হাই হোসেন হাই হোসেন মাতমে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। এটা শোক দিবস আর কি আমরা পালন করতেছি। হাতে যেটা আছে এটা আব্বাসের প্রতীক, আর হুসাইনের শোকে আমরা সবাই কাতর, সেই শোক প্রকাশে আমরা এই জুলুসে করছি। অত্যাচারী ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের স্মৃতি স্মরণে র্যালিতে স্থান পায় সুসজ্জিত ঘোড়া, লাল সবুজ আর কালো কাপড়ের নিশান। আয়োজকবৃন্দরা বলেছেন যতই বোমা বিস্ফোরণ ঘটানো হোক না কেন, শিয়া এবং সুন্নিদের মধ্যে যে পারস্পরিক সম্প্রীতি, সেই সম্প্রীতি অটুট থাকবে এবং প্রতি বছরই তারা তাজিয়া মিছিল আয়োজন করবে। অ্যাকচুয়ালি আমি নিজে শুননি, বাট আমরা এখানে আসছি ওই আমার ফ্রেন্ড সার্কেল আছে এটার জন্য। এখানে হিন্দু, খ্রিস্টান, প্রত্যেক ধর্মের প্রত্যেক জাতির লোক এখানে ঢাকার বাইরে থেকে অনেক এবং দেশের বাইরে থেকে অনেক ফরেনাররা আসে। 400 বছর যাবৎ আমাদের এই ধর্মীয় ঐতিহ্য চলে আসছে, যেখানে কোনোদিন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। পরে রাজধানীর জিগাতলার প্রতীকী কারবালা প্রান্তরে নামাজ শেষে বোমা হামলাকারীদের বিচারের দাবিতে মিছিল করে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এর আগে গতরাতে পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শক্তিশালী 3টি বোমার বিস্ফোরণে একজন নিহত ও আহত হয়েছেন শিশুসহ শতাধিক। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টিই এই হামলার উদ্দেশ্য। অন্যদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে শিয়া সম্প্রদায়। আফজাল হোসেনের রিপোর্ট। এভাবেই পরপর শক্তিশালী 3টি বোমা বিস্ফোরণে প্রকম্পিত হয় পুরান ঢাকার হোসনি দালানের আঙ্গিনা। মুহূর্তের মধ্যেই ভণ্ডুল হয়ে যায় তাজিয়া মিছিলের সব প্রস্তুতি। দিক বিদিক ছোটাছুটি করতে থাকে নারী, শিশু সহ সব বয়সী মানুষ। আত্মচিৎকারে ভারী হয়ে যায় পুরো এলাকা। এ সময় বোমার আঘাতে আহত হন শতাধিক মানুষ। হাসপাতালে নেয়ার পর মারা যান এক কিশোর। এ খবরের মুহূর্তেই শোকের উৎসব পরিণত হয় স্বজন হারানো বিষাদের কান্নায়। পিছনে 2টা পটকা ফুটলো, তো ঘুরে দেখলাম যে 2-4 জন পরে আমরা দৌড়াই, এখানে যখন আসি তখন আরেকটা ফুটলো। মিছিল যখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় হঠাৎ করে, ঠিক আছে, এদিকে ভিতর থেকে কয়েকটা বোম এসে পড়লো। আমার 10 বছরের বাচ্চা পরশালী মেডিকেল, সে সুস্থ আছে, কিন্তু আমার ভাই আহত, কিন্তু মেজর ছেলে পাচ্ছি না, মোবাইলও বন্ধ। বোমা বিস্ফোরণের পরপরই পুরো এলাকা নেওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আটক করা হয় একজনকে। এ সময় ডিএমপি কমিশনার জানান এটি পরিকল্পিত নাশকতা। আর র‍্যাব বলছে দেশকে অস্থিতিশীল করতে যারা চান তারা এই হামলা চালিয়েছেন। এটার কোনো জঙ্গি কার্যক্রমের ঘটনা,
ঘটনা নয় এখনো পর্যন্ত প্রাথমিক দৃষ্টি আমাদের কাছে মনে হচ্ছে, বরঞ্চ আপনারা দেখেছেন এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্রমূলক একটা সাবোটেজ বলে মনে হচ্ছে। বিস্ফোরণের ঘটনা যেটা ঘটেছে সেটা আসলে হাতে তৈরি বোমা, যেগুলি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করি। সেখানে একটা প্রেসার রিলিজ ছিল এবং 2টা অবিস্ফোরিত বোমা ছিল। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। এদিকে বোমা হামলার কারণে রাতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা না গেলেও তাৎক্ষণিকভাবে হোসেনি দালানের অভ্যন্তরে শোক মিছিল করেন ধর্মপ্রাণ মুসলমানরা। নিন্দা জানান হামলার। বিগত 1400 বছর আগে তো এইরকম একটা হামলা কারবালায় হয়েছে। এক পক্ষ ছিল হোসেনের, এক পক্ষ ছিল ইয়াজিদের। এই ঘৃণার কাজ যারা করেছে আমরা সবাই যাদের অন্তরে অন্তর রয়েছে, মন রয়েছে, তারা সবাই তাদের প্রতি ঘৃণা জানাবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস হোসেনি দালানে বোমা হামলার দায় স্বীকার করেছে বলে তথ্য দিয়েছে উগ্রবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সি গ্রুপ। হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাগত কোনো দুর্বলতা ছিল না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হোসেনি দালানে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনার সঙ্গে সংঘবদ্ধ জঙ্গি গোষ্ঠীর তৎপরতা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আমাদের একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার জন্য, আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার জন্য। আমি মনে করি তারই একটা বহিঃপ্রকাশ এটা হয়েছে। তা আমরা আমাদের যত ধরনের আমাদের গোয়েন্দা তৎপরতা বলেন, আমাদের পুলিশি তৎপরতা বলেন, আমাদের যত কিছু আছে আমরা সর্বশক্তি দিয়ে আমরা এটাকে বের করব। ভিডিও ফুটেজ বলেন, যাই কিছু আছে আমরা বের করে আমরা খুব শীঘ্রই এই ঘটনাটা কে কিভাবে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে সবই আমরা খুলে। পুরান ঢাকার হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে স্বাধীনতা বিরোধী চক্রের হাত রয়েছে বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক। হামলায় আহতদের দেখতে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। যারা এই দেশের স্থিতিশীলতা চায় না, এই দেশের উন্নয়ন চায় না, এই দেশের স্বাধীনতা চায় নাই, এই গ্রুপেই একটা চক্র তারা এই ঘটনা ঘটিয়েছে। আমাদের বিশ্বাস হওয়ার কারণ 2 দিন আগে আমাদের একজন এএসআইকে গাবতলীতে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকারীর সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছিলাম এবং সেই হত্যাকারীর আত্মস্বীকৃত যে তথ্য দিয়েছে আমাদের, সেই তথ্য অনুযায়ী আমরা কামরাগঞ্জ চর থেকে গ্রেপ্তার করলাম, বোমা উদ্ধার করলাম, ককটেল উদ্ধার করলাম। সেই ককটেলের সাথে গতকাল যে ককটেল তা হুবহু মিল আছে। এদিকে এ ধরনের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে না পারাটা গোয়েন্দা ব্যর্থতা বলে মন্তব্য করেছেন অপরাধ বিজ্ঞানী শেখ হাফিজুর রহমান কার্জন। যখন একটা দেশের ভিতরে একটার পর একটা ঘটনা এরকম ঘটছে এবং সেটা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ইঙ্গিত করা হচ্ছে এবং কখনো কখনো তারা দায়িত্ব স্বীকার করছে, তখন যদি পরপর কয়েকটা ঘটনা ঠেকাতে কিংবা সেটা প্রতিরোধ করতে না পারে কিংবা যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করে চিহ্নিত করে বিচারে সোপর্দ করতে না পারে, সেটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতাকে ইঙ্গিত করে। বাংলা সময় আরো থাকছে। হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় 3 জন সহ দেশের বিভিন্ন স্থানে নিহত 9, আহত অন্তত 35। পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় আবারও বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। নিজ নিজ দূতাবাসের ওয়েবসাইটে দেয়া ভ্রমণ বিষয় নোটিশে তারা এই সতর্কতা জারি করে। এর আগে 2 দফা সতর্কতা নোটিশ জারি করেছিল যুক্তরাজ্য। শনিবার 3য় দফা দেয়া নোটিশে বলা হয়, শিয়া সম্প্রদায়ের মিছিলের প্রস্তুতিতে হামলার প্রেক্ষিতে বাংলাদেশে এখনও সন্ত্রাসীদের হামলার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় নিজ দেশে নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া দেয়া সতর্কবার্তায় সারা দেশে উচ্চ সতর্কতা জারি করা হলেও পার্বত্য অঞ্চলে ভ্রমণের আগে পুনরায় বিবেচনা করার তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশটির নাগরিকদের গাড়ি ছাড়া চলাচল করতেও নিষেধ করা হয়েছে। এর আগে সকালে এই বোমা হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট ও ব্রিটিশ কমিশনার রবার্ট গিবসন। শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের আগে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। পাশাপাশি শিয়া সুন্নিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এই হামলা কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন তারা।
এই ভূখণ্ডের 400 বছরের সংস্কৃতিতে প্রতিটি মহরমে শিয়া সুন্নি নির্বিশেষে সকল ইসলাম ধর্মাবলম্বীরা মহরম পালনের অংশ হিসেবে তাজিয়া মিছিলে একই সাথে অংশ নিয়ে আসছেন। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বপূর্ণ এই ধর্মীয় আচারে তাজিয়া মিছিলে যারা নিশান পতাকা বহন করেন তাদের ভেস্তা বলা হয়, যারা সবাই সুন্নি মতাবলম্বী। বিশ্বের বিভিন্ন দেশে শিয়া সুন্নি মতাদর্শের মধ্যে বিরোধ দেখা গেলেও তা কখনো বাংলাদেশে ঘটেনি। কিন্তু মুসলিম ধর্মের শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিলে হামলা এবং সেখানে সুন্নি মতাবলম্বী কিশোর নিহতের ঘটনা রাষ্ট্রের জন্য উদ্বেগের বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। তাজিয়া মিছিল বা মুহররমের যে অনুষ্ঠান, এটা শুধু শিয়া সম্প্রদায় পালন করে বাংলাদেশে তা না, আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির এটাও একটা অংশ। এই অনুষ্ঠানগুলো শিয়া সুন্নি নির্বিশেষেই পালন করা হয়। এই যে বাংলাদেশে ঘটনাটা ঘটলো, এটা আমরা চলতে দিতে পারি না, কারণ আমাদের দেশের যে সম্প্রীতি, সৌহার্দ্য, যে বন্ধন, এটাতে একটা দিক, আরেকটা হচ্ছে এটা চরম অমানবিক। এখানে রাষ্ট্রযন্ত্রকেও সোচ্চার হতে হবে, এখানে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা মানুষকেও এই ব্যাপারে সজাগ এবং সোচ্চার হয়ে উঠতে হবে। বিভাজনটা তৈরি করার চেষ্টা হবে, সেটা হবে যে রাজনৈতিক স্বার্থে, যে সম্প্রীতির জন্য আমরা এখানে বিখ্যাত ছিলাম, যে সম্প্রীতির কারণে এখানে গোলযোগ হয়েছে, তার মধ্যেও যে আমরা এক ধরনের সহ অবস্থানের মধ্যে ছিলাম, সেই অবস্থানটা এখানে নড়চড় করে দেবার একটা চেষ্টা। এদিকে রাজনীতি এবং রাষ্ট্রযন্ত্র থেকে অসাম্প্রদায়িকতার বীজ উপড়ে ফেলা না গেলে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা না করা গেলে এমন ঘটনা আরও ঘটতে থাকবে বলে মনে করেন ইতিহাসবিদ মুনতাসির মামুন। একই সঙ্গে জামাত ইসলামকেও তোয়াজ করতে হবে, বিএনপিকে গণতন্ত্রের স্বার্থে রাখতে হবে এবং মাদ্রাসা শিক্ষায় মওদুদিবাদ প্রচার করতে হবে। এই সমস্ত করে আমরা একটা জগা খিচুড়ি সংস্কৃতি সৃষ্টি করছি। এর থেকে বেরিয়ে আসতে না পারলে এই ঘটনা বাড়বে। সমন্বয়ের যে ধর্মীয় একটা সংস্কৃতি ছিল বাংলাদেশে, সেটা আর থাকবে না। এছাড়া শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয়, মতভেদের কারণে নাশকতা এবং হামলার ঘটনার বিচার এবং জড়িতদের শাস্তির উদাহরণ না থাকাকেও দায়ী করেন তারা। সিরিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আশুরা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকাল 4টার দিকে চট্টগ্রামের পাহাড়তলী, ওয়্যারলেস এবং ঝাউতলা এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা একসাথে তাজিয়া মিছিল বের করেন। মিছিল নির্বিঘ্নে করতে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয় চেকপোস্ট। এদিকে দিনটি উপলক্ষে ময়মনসিংহের পাটগুদাম এলাকার বিহারি ক্যাম্প থেকে বর্ণাঢ্য তাজিয়া মিছিল বের করা হয়। এছাড়া মানিকগঞ্জ, যশোর, ভৈরবেও তাজিয়া মিছিল করেছেন শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। ইয়ারলাং নদীতে ড্যাম তৈরি করে চীনে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘটনায় বাংলাদেশের ব্রহ্মপুত্র নদে পানির প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পে চীন যদি বিদ্যুৎ উৎপাদন না করে শুধু পানিও সরিয়ে নেয়, সেক্ষেত্রে আগামী শীত মৌসুমে বাংলাদেশের পানির প্রবাহ 70% কমে যাবে। এই অবস্থায় দেশটির কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়ার দাবি বিশেষজ্ঞদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলছে, চীনের প্রকল্পটি খতিয়ে দেখছে সরকার। এহসান জুয়েলের রিপোর্ট। ইয়ারলাং নদীর এই অংশে ড্যামের মাধ্যমে চীন নির্মাণ করছে বিশ্বের সবচেয়ে বড় জাংমু জলবিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্রের 6টি ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ গত 13ই অক্টোবর থেকে যুক্ত করা হয়েছে দেশটির জাতীয় গ্রিডের সাথে। ইয়ারলাং নদী ভারত হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী এসে মিশেছে, তাই প্রকল্প থেকে পানি সরিয়ে নেওয়ার আশঙ্কা ভারতের। সরকারি পর্যায়ে তারা উদ্বেগের কথাও জানিয়েছে, যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত উদ্বেগের কিছু নেই। চীনে কিন্তু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে গেছে। এটার প্রভাব পড়বে, কিন্তু পড়ে যাওয়ারই তো কথা অলরেডি। কিন্তু এবছরের নদী প্রবাহ ব্রহ্মপুত্রের এবং তার সাথে মূল নদীর আশেপাশে যেসব শাখা নদী আছে, আমাদের কাছে পানি সম্পদ মন্ত্রণালয় বা কেউ এই ধরনের কোনো কমপ্লেন কিন্তু রেজ করেনি। রিপোর্ট যেহেতু এসছে, আমরা এটা খতিয়ে দেখব। তবে পানি সম্পদ বিশেষজ্ঞরা বলছেন, চীনের প্রকৃত উদ্দেশ্য জানতে হবে, কারণ তারা পানি প্রত্যাহার করলে বড় বিপর্যয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্রহ্মপুত্র থেকে শুকনো মৌসুমে বাংলাদেশের প্রায় 70% পানি এটার থেকে। এটা যদি কোনোভাবে কমে যায়, তাহলে মেঘনার মোহনাতে লবণাক্ততা তীব্রভাবে বাড়বে। ড্যাম তৈরি হলে ড্যামের পানিটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, এটাই হচ্ছে মুখ্য জিনিস। চীন এখন পর্যন্ত বলছে প্রত্যাহার করবে না, বাট সঠিক তথ্যটা জানা দরকার। বিষয়টি সুরাহার জন্য প্রয়োজনে বাংলাদেশ, ভারত, চীন এবং ভুটানকে নিয়ে যৌথ নদী কমিশন গঠন করা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। নদীর পুরো পানি সরিয়ে নিয়ে গেছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হতে বাংলাদেশ অংশের বাকি থাকা 2 কিলোমিটার সড়কের কাজ নভেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম বালুখালী সীমান্তে এশিয়ান হাইওয়ের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তো এটা একটা গুরুত্বপূর্ণ রোড কানেক্টিভিটি। সেনাবাহিনী 84 কোটি টাকা ব্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প গুমধুম বালুখালী যে 4 লেন প্রকল্প, এই প্রকল্পের কাজ আগামী মাসে নভেম্বর মাসে। বাংলাদেশে এখন দুঃসময় চলছে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বাংলাদেশের নয় বরং বিএনপি জামায়াতের দুঃসময় চলছে। দুপুরে মাদারীপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দুর্গাপূজার অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশে এখন দুঃসময় চলছে, বাংলাদেশে দুঃসময় চলা নাই, ওনাদের দুঃসময় চলছে। আমরা এই দেশের অশুভ শক্তি এবং সরকার জঙ্গিবাদকে তাদেরকে যে আস্ফালন, তাদেরকে অত্যাচার নির্যাতন, এগুলোকে আমরা ঝেঁকে দেয়। হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 35 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইককে ধাক্কা দিলে 6 জন গুরুতর আহত হন। আহতদের সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। দুপুরে মৌলভীবাজারের শাহ মুস্তফা সড়কে একটি দ্রুতগামী ট্রাক একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন চালক। এ সময় গুরুতর আহত 3 জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 2 জন। এছাড়া রংপুর, যশোর ও গাইবান্ধায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 3 জন নিহত হয়েছেন। নিখোঁজের 12 ঘণ্টা পর নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে 10ম শ্রেণী শিক্ষার্থী পলাশের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার রাতে প্রতিমা বিসর্জনের সময় পানিতে ডুবে নিখোঁজ হন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণী শিক্ষার্থী পলাশ। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে রাতে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। পরে সকালে নারায়ণগঞ্জ ও পোস্তাগোলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যৌথ প্রচেষ্টায় পলাশের লাশ উদ্ধার করা হয়। কক্সবাজার থেকে অপহরণের 24 ঘণ্টা পর সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য সহ 3 জনকে উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার গজালিয়ার পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অপহরণের পরপরই উদ্ধার অভিযান শুরু করে তারা। অভিযানের বিষয়টি টের পেয়ে পাহাড়ি এলাকায় অপহৃত রেখেই পালিয়ে যায় অপহরণকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়েও এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। গতকাল সদর উপজেলার ঈদগড় ঢালা এলাকায় একটি অ্যাম্বুলেন্স থেকে সাবেক ইউপি সদস্য আবু তৈয়ব ও তার ছেলে আবু বকর এবং শাহ আলম নামে একজনকে অপহরণ করা হয়। জরাজীর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইনের কারণে প্রতিনিয়তই 12 থেকে 24 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হচ্ছে বরগুনাবাসীকে। সমস্যা সমাধানে সচেতন নাগরিকরা বিভিন্ন ব্যানারে আন্দোলন সংগ্রাম করে আসলেও সমস্যার সমাধান হচ্ছে না। আর বিদ্যুৎ বিভাগ বলছে, নতুন লাইন না বসানো পর্যন্ত অবস্থার উন্নতি হবে না। এস এম সিফাতের ছবি নিয়ে এম এ আজিমের রিপোর্ট। পিরোজপুরের ভান্ডারিয়া থেকে মান্দাত্তা আমলের 33 কেবি সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ আসে বরগুনা জেলায়। দীর্ঘ 68 কিলোমিটারের এই লাইনটিতে নেই আর্থওয়্যার, খুঁটির গোড়ায় নেই কোনো সিমেন্টের ঢালাই, মাফলিং। এতে বজ্রপাতের সময় বিদ্যুৎ লাইনের ইনসুলেটর ফেটে যাওয়ার সাথে সাথে হালকা বাতাসই হেলে পড়ছে বৈদ্যুতিক খুঁটি। লাইনের উপরে যখন বজ্রপাত পড়ে সাথে ওর সারাউন্ডিং যে পিনগুলো আছে ওগুলো ফেটে যায়। বাগানের ভিতর দিয়ে, নদীর পাড় দিয়ে এইভাবে গেছে, যার কারণেই এই লাইনটা ফল্ট হলে আমাদেরও অনেক দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জেলাবাসীকে। আর মিল কারখানাগুলোর উৎপাদন প্রায় বন্ধ থাকে। একটুখানি বৃষ্টি বাতাস হলেই এখানে বিদ্যুৎ থাকে না। 10 দিন 15 দিন সাগরে থাকার পরে যে মাছগুলো নিয়ে আসে সেই মাছগুলো
পৌঁছে যায়। এ অবস্থায় জেলাবাসীর দাবির মুখে সম্প্রতি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওজোপাডিকোর শীর্ষ কর্মকর্তা বরগুনায় এসে 6 মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। দ্রুততর সময়ের মধ্যেই 33 কেবি লাইনটা আমরা সমাপ্ত করতে পারবো এবং এতে করে আমি মনে করি যে এই বরগুনা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা দ্রুত উন্নয়ন হবে। জেলার নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি 132 ও 33 কেবি গ্রিড সাব স্টেশন, পটুয়াখালী থেকে বিকল্প বিদ্যুৎ লাইন, ট্রান্সফরমার বাড়ানো সহ 9 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। মাতৃত্ব নারী সত্তাকে পূর্ণতা দেয়। এজন্য সন্তান গর্ভে এলে নারীর জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। জাপান উন্নয়ন সংস্থা জাইকার কাইজান প্রকল্প এমন ধারণা নিয়ে কাজ করেছে নরসিংদীর সদর উপজেলায়। আর এক্ষেত্রে গর্ভবতী মা আর শিশুর যত্নে প্রসবকালীন সময়ে মা কোথায় থাকবেন সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। নরসিংদী থেকে ঘুরে এসে আশিকুর রহমান পিয়ালকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন সাফিন জাহিদ। ক্যামেরা ছিলেন সাইদুল ইসলাম। নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন 2014 সালে জাপান উন্নয়ন সংস্থা জাইকার সুপরিবর্তন সম্ভব স্লোগানে কাইজেন ধারণা থেকে দুর্ভোগ কমাতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। এখানে কাজ করা হয় গ্রামের গর্ভবতী মা আর তার সন্তানের সুস্বাস্থ্য রক্ষা নিয়ে। একজন গর্ভবতী মা যদি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে তাহলে তিনি কোথায় গিয়ে বাচ্চা প্রসব করবেন এবং সেই মা ঝুঁকিপূর্ণ অবস্থায় কিনা তা কিভাবে বোঝা যাবে সে বিষয়ে দেওয়া হয় শিক্ষা। নিয়মিত চেক আপ করা, প্রতি মাসে চেক আপ করাইছে। আমার বাচ্চা কিভাবে সুস্থ থাকবে বা আমিও কিভাবে সুস্থ থাকবো, অনেক কিছু মনে করেন আমার আপারা অনেক শিখাইছে। কাইজেন ধারণার মাধ্যমে সঠিক সময়ে গর্ভবতী মায়েদেরকে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট গ্রহণের বিষয়ে স্বাস্থ্য শিক্ষাদান সম্ভব হয়েছে বলে মনে করেন প্রকল্পের উদ্যোক্তারা। কাইজেন করার পূর্বে সঠিক সময়ে সঠিক কাজগুলি আমরা করতে পারতাম না। চেক আপ গুলি শিওর করে আর কি, যে একটা গর্ভবতী মার কমপক্ষে 4টা চেক আপ, যে এটা এরা বুঝে। এখন কাইজেনের ধারণা ছিল নিরাপদ প্রসবের জন্য যে স্বাস্থ্য শিক্ষা গর্ভবতী মায়েদেরকে দেওয়া হয় সেই শিক্ষা যদি মায়েদের অভিভাবকদের দেওয়া যায় তাহলে সেটা বেশি ফলপ্রসূ হবে। নিরাপদ ডেলিভারির জন্য, সুস্থ বাচ্চা এবং সুস্থ মা পাওয়ার জন্য প্রতিটা গর্ভবতী মাকে এই স্বাস্থ্য শিক্ষাটা দিতে হবে এবং এইটা ফলপ্রসূ করার জন্য গর্ভবতী মায়ের অভিভাবককে একই সাথে স্বাস্থ্য শিক্ষাটা দিতে হবে। একজন সম্পূর্ণ সুস্থ মাই একজন সুস্থ শিশুর জন্ম দিতে পারে। তাই প্রকল্পের কর্মকর্তারা বলছেন নিরাপদ মাতৃত্বের জন্য প্রয়োজন গর্ভবতী মায়ের বিশ্রাম, যত্ন আর সঠিক স্বাস্থ্যসেবা। সাফিন জাহিদ, সময় সংবাদ, নরসিংদী। নেত্রকোনা থেকে নিখোঁজের 1 বছর পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পাচারকারী দলের একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় 1 বছর আগে কলমাকান্দা থানার সিধলি এলাকার রুনা আক্তারকে কাজের কথা বলে ঢাকায় নিয়ে যায় একই এলাকার রেখা আক্তার। তারপর থেকে মেয়ের কোনো খোঁজ না পেয়ে 4 জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন রুনার মা। পরে অভিযান চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার বাড্ডা এলাকা থেকে রুনাকে উদ্ধার করা হয়। পরে ঢাকার বাড্ডা থেকে রেখা আক্তারকে গ্রেপ্তার করা হয় এবং রুনা আক্তারকে উদ্ধার করা হয়। সে ইন্ডিয়াতে পাচার হয়ে গিয়েছিল এবং সে ব্যাঙ্গালোরে ছিল বেশ কিছুদিন। তো আমরা তথ্য জানার পরে মামলা রুজু করি এবং প্রধান যে আসামি তাকে গ্রেপ্তার করি। তারপর আমরা তাকে আমাদের তদন্তের কৌশলের মাধ্যমে তাকে উদ্ধার করি। নেত্রকোনায় জোড়া খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। দুপুরে দুর্গাপুর উপজেলার মধ্যবাজার এলাকা থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা ব্যবসায়ী অরুণ সাহা ও তার স্ত্রী হেনা রানী সাহা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাজবাড়ীতে কলেজ ছাত্র বিপুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিথুন ও তসলিম নামে 2 যুবকের বাড়িতে আগুন দিয়ে 8টি ঘর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ফায়ার সার্ভিস জানায় দুপুরে শহরের সজ্জনকান্দা এলাকায় মিথুন ও তসলিমের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে বাড়ি দুটির 5টি বসতঘর সহ মোট 8টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
গতকাল রাত 10টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কলেজ ছাত্র বিপুলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মিথুন ও তসলিম নামে 2 যুবক জড়িত রয়েছে এমন অভিযোগে তাদের বাড়িতে বিক্ষুব্ধ এলাকাবাসী আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ। নাটোরের গুরুদাসপুরে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে প্রেস ক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে গতকাল উপজেলার চাঁচকৈর কাচারি বাড়ি এলাকায় মণ্ডপপুরে দুর্গাসহ 6টি মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। অজ্ঞতা আর অসচেতনতার কারণে বয়ঃসন্ধিকালে মাদারীপুরের বেশিরভাগ কিশোর কিশোরী এখনো পরিমিত খাদ্য ও পুষ্টি থেকে বঞ্চিত। তাদের অনেকেই জানে না পুষ্টিকর খাবার কি। আর অভিভাবকরা বলছেন সারাদিনের ব্যস্ততায় বয়ঃসন্ধি সম্পর্কে ধারণা দিতে পারছেন না তারা। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বয়ঃসন্ধিকালে কি খেতে হবে আর কি করতে হবে সে সম্পর্কে কিছুই জানে না মাদারীপুরের গ্রামাঞ্চলের বেশিরভাগ কিশোর কিশোরীরা। এমনকি এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানেও দেয়া হয় না কোনো শিক্ষা। আমাদের যেই বয়স বাড়ে এই বয়সের সাথে সাথে যেই ধারণাটা এটা আমরা পাইতেছি না। কোনো পুষ্টিকর খাবার আমরা পাচ্ছি না এবং স্বাস্থ্যসম্মত কোনো বিবরণ আমরা পাচ্ছি না। এদিকে বয়ঃসন্ধিকালে সন্তানকে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে না পারার কথা জানিয়েছেন অভিভাবকরা। বয়ঃসন্ধির ব্যাপারে কিছু জানি না, নিজেরা বাচ্চাদেরও ধারণা দিতে পারি না। আমরা বাড়তি খাওয়ান খাওয়াইতে পারি না, পুষ্টিকর খাবার খাওয়াইতে পারি না, আমাদের ছেলে মেয়ের ঠিক মতো যত্ন করি না। চিকিৎসকরা বলছেন বয়ঃসন্ধিকালীন শারীরিক এবং মানসিক পরিবর্তন আসায় এই সময়ে কিশোর কিশোরীরা সঠিক দিক নির্দেশনা না পেলে বিপদগামী হতে পারে। এই বিষয়টাকে শুধুমাত্র বাবা মা না, স্বাস্থ্যকর্মীদেরও উচিত হবে ছেলে এবং মেয়েকে উভয়ই তার শারীরিক এবং মানসিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের পরামর্শের মাধ্যমে সমাধান করা। এই বিষয়ে অভিভাবক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকেও এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। সময় সংবাদ, মাদারীপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হোসেনি দালানে বোমা বিস্ফোরণে হতাহতের পরও ভয়কে উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল। নিরাপত্তাগত দুর্বলতা ছিল না, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। হোসেনি দালানে হামলায় ব্যবহার হয়েছে ঘরে তৈরি শক্তিশালী বোমা, বলছে র্যাব। দায় স্বীকার জঙ্গি সংগঠন আইএসের। তাজিয়া মিছিলের আগে হামলার ঘটনায় রাষ্ট্রবিজ্ঞানীদের উদ্বেগ। বললেন এ ধরনের হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র। এবং চীনে বাঁধ দিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় বাংলাদেশের ব্রহ্মপুত্র নদে পানি প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা। দেশটির কাছে বিস্তারিত তথ্য চাওয়ার দাবি বিশেষজ্ঞদের। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।